আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের প্রবাস বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান আলী। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। দেশে ফিরলেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে ওমানে আটকে পড়া ৩৯৬ বাংলাদেশি প্রবাসী। কম্বোডিয়া থেকে থাইল্যান্ডে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। এবং অস্ট্রেলিয়া প্রবাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডক্টর মোজাম্মেল হক চৌধুরীর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন প্রবাস বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। দেশে ফিরলেন করোনা ভাইরাসের কারণে ওমানে আটকা পড়া ৩৯৬ বাংলাদেশি। মঙ্গলবার সকাল ৯:৩০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তারা। জানা গেছে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে ওমানে আটকা পড়েন বাংলাদেশি এসব নাগরিক। দুদেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। দুদেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে তারা স্বদেশে ফিরলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারা কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি। ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে দালালি সিন্ডিকেটে সহায়তা করার অভিযোগ উঠেছে। দূতাবাসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ইতালি আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা দীর্ঘদিন ধরে দূতাবাসে দালালি করে আসছেন বলে কমিউনিটি নেতারা অভিযোগ করেন। দুর্নীতি দালাল মুক্ত দূতাবাসের দাবিতে রোমের শীর্ষস্থানীয় কমিউনিটি নেতারা দূতাবাসের সামনে সোমবার অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচির লিখিত ঘোষণা পাঠ করেন দালাল নির্মূল ও দূতাবাস দুর্নীতি মুক্তকরণ কমিটির আহ্বায়ক আফতাব ব্যাপারী। লিখিত ঘোষণায় প্রবাসীদের উল্লেখযোগ্য বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর মধ্যে ইতালি সরকার অবৈধদের বৈধতা পেতে পাসপোর্ট সমস্যা আগামী 10 জুলাইয়ের মধ্যে সমাধান, গত 8 জুলাই ইতালি থেকে ফেরত পাঠানো 125 বাংলাদেশিকে অবিলম্বে ফিরে আনা, সেবা পেতে দূতাবাসে ঘণ্টার পর ঘণ্টা ফোন করলেও পাওয়া যায় না, এর সুস্থ সমাধান, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া টোকেনের মাধ্যমে সেবা প্রদান, অবিলম্বে দূতাবাসের দালালি বন্ধ করা, চিহ্নিত পাসপোর্ট দালালের দূতাবাসে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা, দূতাবাসে কর্মরত দালালদের সহযোগী কর্মচারীদের প্রত্যাহারের দাবি জানানো হয়। সংযুক্ত আরব আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর বলেছেন, প্রবাসীদের সার্বিক সমস্যার সমাধানে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে। আমিরাত থেকে বন্ধু রাষ্ট্র, তাই সমস্যা সমাধানে আশা করি আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারব। সম্প্রতি বাংলাদেশ সমিতি আমিরাতের শারজায় বঙ্গবন্ধু হল উদ্বোধন করেছে। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত। তিনি ফিতা কেটে বঙ্গবন্ধু হলের শুভ উদ্বোধন করেন। সেখানেই তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সার্বিক সমস্যার সমাধানে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে। সংযুক্ত আরব আমিরাত আমাদের বন্ধু রাষ্ট্র, তাই সমস্যার সমাধানে আশা করি দ্রুত সিদ্ধান্ত নিতে পারব। করোনা সংক্রমণের কারণে প্রবাসীদের অনেকে কর্মহীন হয়ে পড়েছে। তাদের অনেকের কাছে ভিসা ট্রান্সফারের জন্য এখন টাকা পয়সা নেই। এই সংকট কাটিয়ে ওঠার জন্য এনআরবি ব্যাংক এবং জনতা ব্যাংকের সঙ্গে কথা হয়েছে। প্রয়োজনে স্বল্পমেয়াদী লোনের ব্যবস্থা করে প্রবাসীদের সহায়তা করা যায় কিনা সে বিষয়ে খতিয়ে দেখছি বলেও জানান তিনি। কম্বোডিয়া থেকে থাইল্যান্ডে অবৈধ অনুপ্রবেশের দায়ে 3 বাংলাদেশিকে আটক করেছে সীমান্ত পুলিশ। থাইল্যান্ডের শাকোয়া প্রদেশ থেকে চলতি সপ্তাহে তাদের আটক করা হয়। মার্চে থাইল্যান্ডে বেড়াতে গিয়ে মহামারীতে আটকে পড়ে অসহায় অবস্থায় তারা ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে যেতে চেয়েছিলেন বলে জানা গেছে। 3 বাংলাদেশি হলেন সোহেল পারভেজ মোহাম্মদ এবং আব্দুল করিম আলজাদ। তাদের সবার কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। কোয়ারেন্টাইন ও করোনা পরীক্ষা শেষে দূতাবাসের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। গণহারে করোনার পরীক্ষা করাতে নতুন উদ্যোগ নিয়েছে ফ্রান্স। প্রেসক্রিপশন ছাড়াই দেশটির ল্যাবরেটরিতে হচ্ছে করোনার পরীক্ষা। এভাবে সপ্তাহে কয়েক লাখ মানুষের পরীক্ষা সম্ভব হবে বলে আশা কর্তৃপক্ষের। এছাড়াও সাধারণ মানুষকে একাধিকবার ব্যবহারযোগ্য মাস্ক দেওয়ার চিন্তা করছে ফরাসি সরকার। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, বাহরাইন, ওমান সহ বিশ্বের 16টি দেশের নাগরিকদের এখন থেকে ফ্রান্সের বিমানবন্দর দিয়ে প্রবেশের ক্ষেত্রে করোনার ছাড়পত্র লাগবে। একই সাথে বিমানবন্দরে তাদেরকে বাধ্যতামূলক পরীক্ষা করা হবে।
আর যাদের মধ্যে করোনার পজিটিভ পাওয়া যাবে অবস্থা ভেদে সরকারি ব্যবস্থাপনায় তাদের হোম কোয়ারেন্টাইন অথবা আইসোলেশনে রাখা হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। তবে এই তালিকায় নেই বাংলাদেশ। মালয়েশিয়া গ্রেফতার বাংলাদেশি তরুণ রায়হান কবিরের সঙ্গে দেখা করতে পারেনি তার আইনজীবীরা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সোমবার দুপুর 2টায় আইনজীবীরা মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে গিয়ে রায়হানের সঙ্গে দেখা করতে চাইলে তারা জানান পরে দেখা করার জন্য তারিখ দেবেন। রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনী কৃষ্ণা এবং সেলভারাজ চিন্নায়ের দুপুর 1:30টার দিকে যান। মালয়েশিয়ান পুলিশ ও ইমিগ্রেশন বিভাগকে তারা শনিবারই দেখা করার জন্য আবেদন জানিয়েছে। সে অনুযায়ী দেখা করতে গেলে তাদের জানানো হয় দেখা করা যাবে না। তবে দেখা করা যাবে জানতে চাইলে কবে দেখা করা যাবে জানতে চাইলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে তারা আরেকটি তারিখ দেবে। আইনজীবী সুমিতা জানিয়েছেন তারা সেই তারিখের অপেক্ষায় রয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডক্টর মোজাম্মেল হক চৌধুরী আর নেই। তিনি সোমবার সকালে সিডনির সন্নিকটে ব্যাথার্সড নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 3 বছর যাবৎ ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং 2 মেয়ে রেখে গেছেন। তিনিও তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। মোজাম্মেল হক 5 বছর আগে পিএইচডি করার উদ্দেশ্যে ব্যাথার্সে অবস্থিত চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটিতে আসেন। সম্প্রতি তার পিএইচডি সম্পন্ন হয়। পিএইচডি করাকালীন সময়ে বছর 3 আগে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। পরে সেটা মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। দিন দিন তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এক পর্যায়ে অস্ট্রেলিয়ার চিকিৎসকরা তার সুস্থ হওয়ার আশা ছেড়ে দেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। সিডনির মাউন্ট ট্রুথের স্থানীয় মসজিদে তার জানাজা শেষে স্থানীয় সেমিট্রিতেই দাফন করার কথা রয়েছে। লেবাননে চিকিৎসারত অবস্থায় সাদ্দাম মজুমদার নামে এক বাংলাদেশি যুবকের অকাল মৃত্যু হয়েছে। রোববার রাতে স্থানীয় রাবেয়া শেরহাল হাসপাতালে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। জানা যায় সাদ্দাম মজুমদার গত 3 বছর আগে কোম্পানির ভিসায় লেবাননে আসেন। গত মে মাসেলিভিয়ায় জনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হলে 3 বার তার শরীরে অস্ত্রোপচার করা হয়। তারপরও শারীরিক অবস্থার উন্নতি না হয়ে অবনতি হতে থাকলে তাকে নিবিড় পর্যবেক্ষণ রুমে রাখা হয়। অবশেষে রবিবার রাতে তার অকাল মৃত্যু হয়। এদিকে সাদ্দাম হোসেনের অকাল মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মেঘদায়ের গ্রামে। বাবার নাম বিল্লাল মজুমদার। দর্শক, প্রবাসের আরো খবর জানতে এখন আমরা সরাসরি সংযুক্ত হব প্রবাসে। দর্শক, এই মুহূর্তে আমরা সংযুক্ত হব জর্ডানে। জর্ডান থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন আমাদের প্রতিনিধি রাশেদ কাদের। আমরা জানবো জর্ডানের বর্তমান অবস্থা সম্পর্কে। রাশেদ কাদের, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? সালাম রাশেদ কাদের, ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা শুরুতেই আপনার কাছে জেনে নেব যে এখন পর্যন্ত সারা পৃথিবী যে করোনা ভাইরাস ছড়িয়েছে, সে করোনা ভাইরাসের জর্ডানের পরিস্থিতি, আমরা এর আগেও আপনি বলেছিলেন যে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে জর্ডান। আপনি বলবেন আজকে পর্যন্ত কি পরিস্থিতি? ধন্যবাদ আমাকে লাইনে সম্পৃক্ত করার জন্য। আর আমি প্রথমেই শুরু করতে চাই যে আমাদের জয়যাত্রা ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব ইসরাইল আলম সাহেবের এমপির যে আপনার যে মারা গেছেন, ওনার রুহের বিধি হাতার কামনা করে শুরু করব। আর এখানে আপনার আসলে আমাদের জর্ডানের পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুবই ভালো, এখন মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে। আর জর্ডানের মধ্যে আপনার যে লোকাল যে আপনার ইগুলা যে কোভিড-19 যে এফেক্ট এখানে খুবই কম, হয়তো সপ্তাহে একটা পায় অথবা 10 দিনে 8-9 দিনের পর পর একটা পায়। এখন শুধু পাচ্ছে যে আপনার যারা বর্ডারে আসছে, যারা মানে বিদেশ থেকে ফেরত আসছে জর্ডানের নাগরিক, তাদের মধ্যে হয়তো অনেকের মধ্যে পায়। আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে, আর স্বাভাবিক হয়ে গেছে প্রায় এখন। আর এখন এই মোটামুটি হয়তো আমাদের যারা প্রবাসী আছে তাদের হয়তো অনেকে হয়তো কাজে ফিরতে শুরু করেছে, কাজে ফিরছে। আর আপনার তো জানেন হয়তো রোজা ঈদের সময় আপনার সম্পূর্ণ লকডাউন ছিল, হয়তো কুরবানি ঈদ আছে এখন। আর প্রবাসী ঈদ মানেই তো আপনি জানেন হয়তো ছোটবেলা একটা পিকনিক থাকে অথবা একটা খেলাধুলার যে টুর্নামেন্ট থাকে, এগুলোর মধ্যে কিন্তু প্রবাসীরা তাদের ঈদ আনন্দটা পায়। ইনশাআল্লাহ হয়তো অনেক বাঙালিরা প্রস্তুতি নিচ্ছে তাদের এই ঈদটাকে জাস্ট একটু স্বাভাবিক করে করা যায়। হয়তো যারা কাজে ফিরতে শুরু করছে, হয়তো আপনারা জানেন যে অনেকে কাজে ছিল না, অনেকের কাজ ছিল না, যেটা রোজাদের মধ্যে হয়তো কুরবানির মধ্যে হয়তো যারা কাজে ফিরতে শুরু করছে এবং হয়তো সীমিত আকারে তারা আনন্দ ফুর্তি করতে পারবে ঈদের মধ্যে ইনশাআল্লাহ।
রাশেদ কাদের, নতুন করে যাতে আক্রান্ত না হতে পারে, আপনি নিশ্চয়ই দেখেছেন অন্যান্য দেশগুলোতে আক্রান্তের সংখ্যা কিন্তু একেবারে কমে যাওয়ার পরেও আবার নতুন করে আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়তে দেখেছে। এই অবস্থায় জর্ডান সরকার নতুন করে যাতে আক্রান্ত হতে না পারে, আর কেউ যেন এই ভাইরাসটা সংক্রমণ না হতে পারে, তার জন্য কি ধরনের বিশেষ ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ আরিফ ভাই, খুব সুন্দর যে প্রশ্ন করছেন। আসলে দেখেন, জর্ডানে কিন্তু আপনার লকডাউন খোলার পরে কিন্তু আক্রান্ত যেটা আগে ছিল, তার লকডাউন লকডাউন খোলার পরে কিন্তু আক্রান্ত সংখ্যাটা অনেকটাই আপনার যে কমে আসতে শুরু করছে, যেটা আপনার মানে বিশ্বের সবচেয়ে বড় বড় দেশগুলো যেটা ব্যর্থ হয়েছে, জর্ডান কিন্তু তার উল্টো দিকে তার সফলতার 100% আমি বলবো যেটা সাকসেস জর্ডান কোভিড-19 যে আপনার মোকাবেলা করার জন্য। কারণ কারণ কি, আপনি দেখেন যেখানে একটা রোগী পাচ্ছে, এখন ওই ওই রেফারেন্স আপনার যে তার যে আপনার যে যেমন আমি মনে করি যে একটা দাঁতের চিকিৎসক একবার কোভিড-19 পজিটিভ ছিল, তার যে পেশেন্ট গুলো থেকে শুরু করে তার কল লিস্ট থেকে শুরু করে প্রত্যেককে আপনি লকডাউন করে তাদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছিল। এবং যেই বিল্ডিং একটা পাওয়া যাচ্ছে তার আশেপাশে যদি ক্লোজ বিল্ডিং থাকে, সেই কয়েকটা বিল্ডিং কে আপনি লকডাউন করে তাদেরকে রাখা হচ্ছে, হোম কোয়ারেন্টাইন করে রাখা হচ্ছে, যেন তাদের মধ্যে থেকে ছড়ে না যায়। আপনার যে এখানে যে আপনার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে পদক্ষেপ গুলো, এটা আসলে মানে কি বলবো, এখানে বিশ্বের মধ্যে খুব নজির ওরা সৃষ্টি করেছে, এত সুন্দর করে হ্যান্ডেলিং করছে কোভিড-19টা। আসলে লকডাউন খোলার পরে জর্ডান কিন্তু তার উল্টোটা হয়েছে, যে এখানে রোগীর সংখ্যা খুবই কমে আসছে, এবং সপ্তাহে হয়তো দেখেন 8-9 দিন পর পর একটা করে রোগী পাচ্ছে এখন। তো এই অবস্থায় বাংলাদেশি প্রবাসী যারা আপনি বলছিলেন যে অনেকেই কাজে ফিরছে, জর্ডানের আসলে যারা বাংলাদেশি প্রবাসীরা রয়েছে, তারা যারা ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করছিল, তাদের ব্যবসা বাণিজ্যের কী অবস্থা? এখনও আমরা জানি যে ব্যবসা বাণিজ্য পুরোপুরি খুলতে পারেনি। বাংলাদেশেও আমরা দেখছি যে ব্যবসা বাণিজ্য ঠিকমতো খুলতে পারছে না, একটা নির্দিষ্ট সময়ে খোলা হচ্ছে, যার কারণে তারা অভিযোগ করছে যে না, তাদের যেভাবে ব্যবসা বাণিজ্য হওয়া দরকার সেই ব্যবসা বাণিজ্য হচ্ছে না, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো জর্ডানে যারা বাংলাদেশি প্রবাসী আছে তাদের কি অবস্থা? ধন্যবাদ আরিফ ভাই, আবারও খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে ব্যবসায় কিন্তু ক্ষতি হচ্ছিল, মানে ক্ষতি হচ্ছিল কখন, যখন লকডাউন ছিল তখন। এখন লকডাউন খোলার পরে কিন্তু মোটামুটি ব্যবসায় স্বাভাবিক। আর আমি কিন্তু এখন অবস্থান করছি একটা একটা গার্মেন্টস এর মাধ্যমে, যেটা মিস্টার অলিদ সাহেবের গার্মেন্টস। আমি এখানে আসছি, এখন আসছে দেখার জন্য আসছি। তো এটা কিন্তু আসলে মানে এটা আপনার যে বাংলাদেশের যে ব্যবসা কিন্তু মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে। যারা ছোটখাটো দোকান ছিল, যাদের দোকান ছিল আপনার সিটিতে অথবা সিটির বাইরে, তারা কিন্তু মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে। তো এই অবস্থায় যারা জর্ডানের যারা নাগরিক, বিশেষ করে সেই দেশের নাগরিক বা বাংলাদেশি প্রবাসীরা বা বিভিন্ন দেশের যারা অভিবাসীরা সেখানে আছে, তারা জীবনযাত্রার স্বাভাবিক আগের করোনাকালীন সময়ের পূর্বে যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরতে আর কত সময় লাগতে পারে, বা সেই অবস্থায় ফিরে যেতে পারছে কিনা? আসলে এটা তো মানে বলা খুবই আপনার যে ডিফিকাল্ট, যে এটা বলা যায় হয়তো কবে নাগাদ এটা 100% রিকভার হবে। দেখেন হচ্ছে বিশ্বের মানে অনেকগুলো দেশে কিন্তু রিকভার করতে নিয়ে আসছে শুরু করতে, কিন্তু ভেনেজুয়েলা থেকে শুরু করে নিউজিল্যান্ড হচ্ছে। তো এটা হয়তো আমরা বিশ্বাস করি এবং আমরাও চাইবো যে ইনশাল্লাহ আমাদের যে প্রিয় কর্মস্থল জর্ডান সহ বাংলাদেশ, বিশ্বের সবগুলো যেন কোভিড-19 থেকে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে। তো সেটা জর্ডান এরকম যে চলতেছে, হয়তো আমার মনে হয় আর বেশি দিন লাগতে পারে যে এটা রিকভার করতে। ইনশাল্লাহ আমার মনে ইনশাল্লাহ আমরা চাইবো যে, এবং আমাদের আশা যে খুব তাড়াতাড়ি জর্ডান 100% রিকভার হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ রাশেদ কাদের আমাদের সাথে সংযুক্ত হয়ে জর্ডানের বর্তমান অবস্থা সম্পর্কে জানানোর জন্য। আমরা এই মুহূর্তে যেতে চাই সৌদি আরবে। সৌদি আরব থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন কবির হোসেন ঢালি। আমরা জানবো সেখানকার সৌদি আরবের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে। জনাব কবির হোসেন ঢালি, আপনি শুনছেন নিশ্চয় আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনাব কবির হোসেন ঢালি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি আমাদেরকে জানাবেন যে সৌদি আরবের করোনা পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন, যে সর্বশেষ কি অবস্থা। এই অবস্থার ভিতরে যেহেতু সামনে পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে, সেই উপলক্ষে কতটা প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সেখানে হাজিদের অবস্থানটা কোথায় এখন, আপনি যদি আমাদেরকে একটু জানান। এখন সৌদি আরবে আপনার অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো সিচুয়েশন। আগে যে মেন্টালিটি মানুষের ভিতরে যে একটা থিঙ্কিং ছিল, ভয় ছিল যে করোনার প্রতি, এখন আলহামদুলিল্লাহ মানে সবাই এখন সুন্দরভাবে চলাফেরা করতেছে, কাজও করতেছে, মানে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। লকডাউন তো নেই এখন। তবে আপনার দোকানপাট বা মার্কেট, বিভিন্ন জায়গায় ব্যাংকে, মানে ওনাদের যে মানে সৌদি আরবের যে রুল রেগুলেশন আছে ওইটা মেনেই মানে চলতেছে। তবে করোনা পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো সৌদি আরব। তো
তো এই অবস্থায় সামনে যে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার কতটুকু জি। প্রস্তুতি হয়েছে, বা হাজিরা এখন কোথায় অবস্থান করছে বা কিভাবে অবস্থান করছে? আহ, আপনার এখনো মানে আপনার হাজিদের ওনারা এখনো মানে পুরো কমপ্লিট হয় নাই। আপনার এই জায়গায় 31 তারিখে হজ, মানে হজের প্রস্তুতিটা কতটা সম্পন্ন হয়েছে? পুরো প্রস্তুতি সম্পন্ন হতে আনুষ্ঠানিকভাবে তো শুরু হতে যাচ্ছে 31 তারিখে। হ্যাঁ, হ্যাঁ। হাজিরা তবে আপনার হাজিদের সব প্রস্তুতিটা কেমন? সব লোক তো আর এবার হজ করতে পারবে না। আপনার যারাই অ্যাপ্লাই করছে, পারমিট বানাইছে, ওনারাই একমাত্র হজ করতে পারবে। মানে অনেক মানুষই বলতেছে যে সৌদি আরবের সবাই হজ করতে পারবে না। মানে যারাই আপনার এইটা পারমিটটা নিছে, এটার একটা ফিস জনাব কবির হোসেন পারমিটটা ঢালী, নেওয়াই হজ করতে পারবে। জি। জি, এই অবস্থায় বাংলাদেশি প্রবাসীরা আপনারা যারা আছেন তারা আসলে কিভাবে সৌদি আরবে জীবনযাপন করছেন করোনা পরিস্থিতির ভিতরে? আপনাদের জীবনযাত্রা বাংলাদেশি যারা আছে, কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। তবে আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। তবে আপনার যে সাফারা গুলাতে, যে পাসপোর্ট অফিসে, ওই জায়গায় আপনার একটু চলতেছে, যে বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে। অনেক লোক সাফারা যারা কাজ করতেছে পাসপোর্ট বিভাগে, যারা একটু হিমশিম খাচ্ছে। অনেকের আপনার পাসপোর্ট শেষ হয়ে গেছে, আকামা বানানোর জন্য সমস্যা হইতেছে। তারপরও অনলাইন সিস্টেমে অনেকে আপনার পাসপোর্ট, যেহেতু 5 বছরের, আপনার 1 বছরে অনলাইনের মাধ্যমে আপনার 1 বছর কইরা আকামা যাতে বানাইতে পারে এই সিস্টেমও ওনারা বইলে দিচ্ছে সাফারার। তুমি আছে মানে আলহামদুলিল্লাহ, সকল প্রবাসী আলহামদুলিল্লাহ ভালো আছে। আগের থেকে এখন অনেকটা ভালো আছে, সবাই উন্মুক্ত ভাবে কাজ করতেছে এবং বাইরেও যাইতে পারতেছে, ব্যবসা বাণিজ্য সুন্দরমতো চলতেছে। তবে একটা রুল রেগুলেশনের ভিতরেই, মানে অতটা না, মানে আপনার আগের মতন যেরকম আপনার আহ বেশি লোক হয়তো ওইরকম না, মানে চলতেছে আর কি। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো সিচুয়েশন। তো যারা এই করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়েছিল, কাজ হারিয়েছিল, তাদের কি অবস্থা? তারা কি আবার নতুন করে কাজ পেতে পারে কিনা, না কাজ তাদেরকে তো দেশে কাজ ফিরে তো আসতে হবে? কাজ কাজ তো কেউই হারায় নাই। আপনার যারা কোম্পানিতে আছে, হয়তো আপনার কাম অনেক কোম্পানিতে বন্ধ ছিল, যে ছোট ছোট যে কোম্পানিগুলা। আর আমাদের মতন যাদের বড় বড় কোম্পানি আছে, যেমন বিল্লাদিন কোম্পানি, বড় বড় প্রজেক্ট যাদের, আপনার ওই ধরনের কোম্পানির কাজ তো চলছে ডিস্টেন্সের ভিতরে রেখেই। আর আপনার যারাও মানে রুমে বৈশা ছিল, তাদের তো বেতন দেওয়া হয়েছে, বেসিক যে স্যালারি ওনাদের দেওয়া হয়েছে। আবার অনেক কোম্পানি আপনার 40% কাইটা রাইখা দিছে, মানে বাকিগুলা দিছে ওই সিস্টেমে আর কি। মানে কেউ কাম তো মানে কেউ হারায় নাই, কাম কাম তো সবারই আছে। অনেক ধন্যবাদ জনাব কবির হোসেন ঢালী আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই বাহরাইন থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় কমিটি বাহরাইনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন গাজী। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি আমাদেরকে যদি জানান বাহরাইনের বর্তমান করোনা পরিস্থিতি। আমরা জানি যে বাহরাইন অনেকটা রিকভারির দিকে যাচ্ছে, অনেকটাই ভালো অবস্থানে আছে করোনা পরিস্থিতি। তো এই অবস্থায় আপনারা আসলে কতটুকু স্বাভাবিক জীবন পেয়েছেন, কতটুকু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন? যাক, ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাহরাইন প্রতিনিধি স্বপন মজুমদার ভাইকে এবং জয়যাত্রা টেলিভিশনের সকল সাংবাদিক ভাইদেরকে। বাহরাইন কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের অনেকগুলা প্রোগ্রামের নিউজ আপনারা করছেন, খুব ভালো নিউজ করছেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বাহরাইনে করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে বাহরাইনের সরকার যেভাবে তারা স্বাস্থ্য খাতে এবং বিভিন্নভাবে তারা মানুষের আজনবী এবং তাদের দেশের লোকদেরকে যেভাবে সেবা দিয়ে যাচ্ছে, খুবই আমরা খুশি। এবং আমাদের এখানের পরিস্থিতি আল্লাহর রহমতে এখন পর্যন্ত মানে অন্য অন্য রাষ্ট্রের তুলনায় অনেক ভালো আছে।
বিশেষ করে আমাদের বাংলাদেশের যে কমিউনিটি গুলো আছে তারাও অনেক সেবা করে যাচ্ছে আমাদের প্রবাসী ভাইদেরকে। আর বিশেষ করে আমাদের কেন্দ্রীয় যুব দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যতটুকু পেরেছি আমরা রমজানে এবং এখনো আমাদের অব্যাহত আছে প্রবাসী শ্রমিকদেরকে সহযোগিতা। বিশেষ করে আমাদের বাহরাইনে বাংলাদেশ ইউথ ক্লাব এবং বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ সমাজ এবং বাংলাদেশ এম্বাসি সকলেই কিন্তু প্রবাসীদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আর বিশেষ করে বাহরাইন হুকুমত আমাদেরকে অনেক হেল্প করতেছে। বিশেষ করে যাদের ভিসা শেষ হয়ে গেছে তাদেরকে 50% পয়সা কমে দিয়ে তারা ভিসা লাগানোর সুযোগ করে দিয়েছে, এই আর কি। তো এই অবস্থায় বাহরাইনে বাংলাদেশি প্রবাসীরা যারা আপনারা বসবাস করছেন, তাদের ব্যবসা বাণিজ্য বা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তারা তাদের কাজকর্ম ঠিকমতো করতে পারছে কিনা? এখন কাজকর্মের ব্যাপারে যেটা ভাইয়া, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছে, আপনারা তো জানেন পৃথিবীর প্রত্যেকটা দেশের বিজনেস এখন সীমিত আকারে চলতেছে। তারপরেও বাহরাইনে বর্তমানে এই মাস থেকে, জুলাই থেকে মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং কাজকর্ম এখনো অনেক লোকের নাই, তবে কিছু লোকের আছে, এভাবে চলতেছে। তবে সবকিছু মিলিয়ে আমি বলবো আমাদের প্রবাসীরা ইনশাল্লাহ বাহরাইনে মোটামুটি ভালো আছে। ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হচ্ছে, রোগীর সংখ্যা কমতেছে, মৃত্যুর সংখ্যা কম, এই আর কি। তো এই অবস্থায় করোনা পরিস্থিতিকে একটি নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসার জন্য সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কি ধরনের ব্যবস্থা, আইন কানুন চালু করা হয়েছে? জি, বাহরাইনে হুকুমত একবারে শুরু থেকে তারা এই করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে তারা এই হ্যান্ড গ্লাভস এবং আপনার মাস্ক ইউজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা এবং ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার 2-3 জনের বেশি একসাথে জড়াও না হওয়া, সর্বমিলিয়ে তাদের স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো। আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি জানবেন যেটা আপনারা মিডিয়া ব্যক্তিত্ব। বিশেষ করে মিডল ইস্টের মধ্যে আমি মনে করি বাহরাইন অনেকটাই সাকসেস এই করোনা ভাইরাস মোকাবিলায়, আল্লাহর রহমতে। তাদের খুবই আন্তরিক, তারা যাদের ভিসা নাই সেটা দেখতেছে না। বিশেষ করে প্রবাসীদের ব্যাপারে, তাদের নিজের দেশের নাগরিকদের ব্যাপারে যথেষ্ট পরিমাণ তারা আন্তরিক। এই অবস্থায় আপনারা যখন অনেকটাই ভালোর দিকে যাচ্ছে বাহরাইনের বর্তমান করোনা পরিস্থিতি, তখন আপনারা সরকারের দেয়া যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি কতটুকু মেনে চলছেন? জি, আমরা যতটুকু সম্ভব আমরা মেনে চলছি। আর দ্বিতীয়ত আমাদের এই জয়যাত্রা টেলিভিশনে যারা দর্শক আছেন বাহরাইনে, যারা শুনতেছেন, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, বাহরাইনের আইন কারণ যদি মেনে চলি আমরা এবং তাদের যে নিয়ম দাবি এগুলা যদি আমরা মেনে চলি, তাহলে আমরা আরো ভালোভাবে এখানে চলতে পারবো। বিশেষ করে স্বাস্থ্যবিধিটা মেনে চললে এখানে আরো নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ এই ভাইরাসটা। অনেক ধন্যবাদ জনাব আলাউদ্দিন গাজী, আপনাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে বাহরাইনের বর্তমান সিচুয়েশন আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, কথা বলছিলাম প্রবাসে আমাদের সাথে সংযুক্ত ছিলেন প্রবাসী। শেষ করব আজকের প্রবাস বার্তা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো আরো একবার। দেশে ফিরলেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে ওমানে আটকা পড়া 396 বাংলাদেশি প্রবাসী। কম্বোডিয়া থেকে থাইল্যান্ডে অবৈধ অনুপ্রবেশের দায়ে 3 বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। এবং অস্ট্রেলিয়া প্রবাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডক্টর মোজামেল হক চৌধুরীর মৃত্যু। এই ছিল এখনকার মতো প্রবাস বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। প্রবাসের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।